অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? সরকার পতনের আগের রাতে গোয়েন্দা সংস্থাগুলো থেকে শেখ হাসিনার কাছে খবর পাঠিয়ে বলা হচ্ছিল পরদিন 5 আগস্ট লাখ লাখ মানুষ ঢাকার রাজপথে নেমে আসবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের সামর্থ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থাকবে না। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে ছিলেন অনড়। তিনি লাখখানেক মানুষের লাশ ফেলে দিয়ে হলেও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। মানে 4 আগস্ট শেষ রাত পর্যন্ত তিনি আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহার করার চেষ্টায় ছিলেন। কিন্তু পরদিন সকাল থেকেই হাসিনার হুঁশ ফিরতে শুরু করে। স্বৈরাচার হাসিনা অনুধাবন করে তিনি ক্ষমতায় থাকতে চাইলে শেষ পর্যন্ত তার লাশও খুঁজে পাওয়া যাবে না। তাই শেষ পর্যন্ত পরদিন সকালে তাকে দেশ ছেড়ে পালিয়ে যাবার জন্য মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এমনকি হাসিনা সেদিন বাথরুমে যাবার সময় চেয়েও পাননি। সব মিলে কেমন ছিল বাংলাদেশে হাসিনার শেষ ৪৫ মিনিট? চলুন জেনে নেওয়া যাক। আজকে থেকে ঠিক 1 বছর আগের এই দিনে প্রবল গণ আন্দোলনের মুখে এক প্রকার বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা। তিনি কেন এবং কোন পরিস্থিতিতে দেশ ছেড়ে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্তে সায় দিয়েছিলেন তা ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। গত বছরের এই দিন যেমন ওই ঘটনা আবেদন ছড়িয়েছিল, 1 বছর পর আজও সেদিনের সেই প্রকৃত প্রেক্ষাপট জানার কৌতূহল একই রকম রয়ে গেছে সাধারণ মানুষের। সেদিন দেশ জুড়ে জারি ছিল কারফিউ। আগের রাতে রোববার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে সেই কারফিউ কঠোরভাবে পালনের সিদ্ধান্ত হয়। অন্যদিকে ছাত্রদের মধ্যে রব উঠেছিল কারফিউ ভাঙার। 5 আগস্ট সোমবার পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে ওঠে যে তৎকালীন স্বৈরাচার হাসিনা বাধ্য হয়ে সামরিক ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেন। কারণ আগের রাতেও পুলিশ ছিল হাসিনার হাতে। হাসিনা ভেবেছিল 5 আগস্টেও পুলিশ তার কথা মতো কাজ করবে। 4 আগস্ট রাতে গণভবনে বৈঠক চলাকালে রাত 10:30টার দিকে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জরুরি সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যানারে নাশকতাকারীরা রাস্তায় নেমেছে। তাদের দমাতে যেভাবে আইন প্রয়োগ করলে হবে সেভাবে করা হবে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিএমপি কমিশনারের এই বক্তব্যের পর পুলিশের কাছে বার্তা যায় শেখ হাসিনা টিকে যাবেন। যার কারণে 5 আগস্ট সকাল থেকে পুলিশ ছিল মারমুখী। এমনকি স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিভিন্ন স্থানে পুলিশকে গুলি করতে দেখা গেছে। কিন্তু স্বৈরাচার হাসিনা যখন 3 বাহিনীর প্রধান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মিটিং ডাকলেন, সেখানে তিনি প্রথম জানলেন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং তার হাতে আর কোনো সময় নেই। কারণ সবই তখন নিয়ন্ত্রণের বাইরে। পরিস্থিতি বিবেচনায় এই হাসিনা চেয়েছিলেন নিজ হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে। কিন্তু সময়ের নির্মমতায় তিনি সেই সময়টুকু পাবেন না বলে নিরাপত্তা কর্মকর্তারা তাকে সাফ জানিয়ে দেয়। তার জন্য বরাদ্দ করা হয় মাত্র ৪৫ মিনিট। কারণ আন্দোলনের ঢেউ গণভবন পর্যন্ত পৌঁছতে এর চেয়ে সময় বেশি লাগবে না। শেষমেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে কুর্মিটোলা বিমানবন্দর হয়ে বোন শেখ রেহেনা সহ ভারতের উদ্দেশ্যে রওনা হন এই হাসিনা। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, চারদিকে আন্দোলনের প্রবলতা মোকাবেলায় 5 আগস্ট দিনের আলো ফোটার কয়েক ঘন্টা পরেই শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে ডেকেছিলেন। সে অনুযায়ী সকাল 10টায় 3 বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হন গণভবনে। তৎকালীন স্বৈরাচার হাসিনা ওই বৈঠকে বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দেন আন্দোলনকারীদের মোকাবেলা করতে। তবে তারা শেখ হাসিনাকে অবহিত করেন যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। এ সময় তিনি কর্মকর্তাদের প্রতি রুষ্ট হন এবং বাস্তব পরিস্থিতি মানতে কিছুতেই রাজি ছিলেন না। জানা গেছে, প্রকৃত পরিস্থিতি উপলব্ধি করতে রোববার রাতেই তৎকালীন সরকারের মন্ত্রী, উপদেষ্টা সহ দায়িত্বশীল কয়েকজন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন। এমনকি পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দিলেও সেটা সংবিধানসম্মত নয় বিধায় তিনি তাতে অস্বীকৃতি জানান। বরং 5 আগস্ট সকাল থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন একরোখা জেদি শেখ হাসিনা। ভোররাতে কারফিউ কড়াকড়িভাবে পালনের উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পরেও বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে রাস্তায় নামতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে। উত্তরা ও বিমানবন্দর এলাকায় কিছুটা প্রতিরোধের মুখে পড়লেও আন্দোলনকারীদের স্রোতের কাছে তা ছিল নস্যি। বরং কারফিউ ছিটে ফোটাও বাস্তবায়িত হয়নি। উল্টো রাজধানীর বিভিন্ন জায়গা থেকে পুলিশের ব্যারিকেড তুলে ফেলা হয়। এমন প্রেক্ষাপটে স্বৈরাচার হাসিনা ও তার উচ্চপদস্থ
শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠক ফলপ্রসূ হলে বিকল্প পথের চিন্তা করেন কর্মকর্তারা। তখন তৎকালীন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনার সঙ্গে আরেক কক্ষে আলোচনায় বসেন তারা। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহেনা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চান। অবশ্য কর্মকর্তারা তাতে সায় দেয়নি। শেখ রেহেনা বারংবার চেষ্টা করলেও বড় বোন শেখ হাসিনা দেশ ত্যাগে রাজি ছিলেন না। এক পর্যায়ে বিদেশে অবস্থানরত ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গেও ফোনে কথা বলেন শীর্ষ কর্মকর্তাদের একজন। এ সময় জয়ের সাথে কথা বলেন স্বয়ং সেনাপ্রধান। জয় সেনাপ্রধানকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেন। তার মাকে ক্ষমতায় রাখতে না পারলে জেনারেল ওয়াকারের অবস্থা খারাপ করে দিবেন বলেও হুমকি দেন তথ্য বাবা জয়। কিন্তু জয়কে শেষ পর্যন্ত সেনাপ্রধান বোঝাতে সক্ষম হন বেশি চিল্লাপাল্লা করে আর কোনো লাভ নেই। পরে মায়ের সাথে কথা বলেন জয়, জানিয়ে দেন তার হাতে আর সময় নেই। এরপর মা শেখ হাসিনাকে দেশ ছাড়তে রাজি করিয়েছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন ছেলে জয় নিজেই। কিন্তু তখনও নতুন এক শর্ত দেন শেখ হাসিনা, দেশ তিনি ত্যাগ করবেন, কিন্তু তার আগে একটি ভিডিও ভাষণ রেকর্ড করতে সময় দিতে হবে, যা জাতির জন্য প্রচার করতে হবে। তৎক্ষণাৎ শীর্ষ কর্মকর্তারা জানিয়ে দেন শাহবাগ থেকে জনস্রোত গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখান থেকে গণভবন পর্যন্ত আসতে সর্বোচ্চ ৪৫ মিনিট লাগতে পারে। সুতরাং শেখ হাসিনার হাতে আর মাত্র ৪৫ মিনিট সময় এই গণভবনে। জীবননাশের ঝুঁকি এড়িয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য এর চেয়ে বেশি সময় আর তিনি পাবেন না। আরও জানা গেছে শেখ হাসিনা যাতে নিরাপদে বিমানবন্দরে পৌঁছতে পারেন সেজন্য ব্যবস্থা থাকলেও তার বহরে হামলা হতে পারে এমন উদ্যোগও ছিল। তাই সড়ক পথের পরিবর্তে একটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। এরপর বোন শেখ রেহেনাকে নিয়ে সেই হেলিকপ্টারে চড়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে আসেন শেখ হাসিনা। সেখানে গুরুত্বপূর্ণ কাগজপত্রের কয়েকটি লাগেজ ওঠানো হয় বিমানে। এ সময় গণমাধ্যমকে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, মা চেয়েছিলেন আমার খালা চলে যাক। আমার মা হেলিকপ্টারে উঠতে চাননি। আমি ফোন করেছিলাম, আমি আমার মাকে রাজি করাচ্ছিলাম। আমার খালাকে বলেছিলাম তাকে চলে যেতে হবে। শেষ পর্যন্ত তারা তা করেন। দ্রুতই খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আর এ খবরে গণভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনস্রোত। শেখ হাসিনা তার যেসব জিনিস রেখে যান তার অনেক কিছুই গণভবনে ঢুকে পড়া জনতা নিয়ে যায়। এমনকি এই হামলার সময় তিনি মাঝ আকাশেই ছিলেন। কয়েক ঘন্টা পরে উড়োজাহাজটি দিল্লির কাছে একটি বিমানবন্দরে অবতরণ করে। দেশ ছাড়ার আগে সেই ৪৫ মিনিট ছিল স্বৈরাচার হাসিনার রাজনৈতিক জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তগুলোর একটি, যেখানে সময়, পরিস্থিতি এবং ছাত্র জনতার রোষ তাকে বাধ্য করেছিল এক অনিচ্ছাকৃত বিদায়ের দিকে। স্বৈরাচার হাসিনাকে হটিয়ে ছাত্র জনতা আজকের এই দিনে নতুন করে বাংলাদেশের বিজয় ছিনিয়ে আনে, উপহার দেয় নতুন স্বাধীন বাংলাদেশের। তবে হাসিনাকে বিচারের মুখোমুখি না করিয়ে কেন তাকে দেশ ত্যাগে সাহায্য করল সেনাপ্রধান, তা নিয়ে জনমনে এখনও ক্ষোভ রয়েছে। ভারতীয় সরকারের কৌশলগত সহায়তায় শেখ হাসিনার দেশ থেকে ভূমিকা রেখে থাকতে পারেন বলেও ধারণা করা হয়। শেখ হাসিনার সঙ্গে ভারতীয় এস্টাবলিশমেন্ট দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক। ভারত সরকার নিজের কূটনৈতিক অবস্থান রক্ষায় তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন না করে সফট এক্সিট দেওয়ার ফলে ভবিষ্যতে রাজনৈতিক সমঝোতার সুযোগ রাখা হয়েছে বলেও সন্দেহ করেন অনেক রাজনীতিবিদ। তবে এসব অনুমান ও ধারণার বাইরে গিয়ে বলা যায় শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল মূলত রক্তপাত এড়াতে। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন খুনি হাসিনাকে পালাতে যারা সাহায্য করেছে তাদেরকে কি বিচারের আওতায় আনা উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।